অঙ্কের প্রাক মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এই টেস্ট পরীক্ষা। সেটার মাধ্যমেই তো আমরা কোনো একটা বড় পরীক্ষাতে পদার্পণ করব। দেওয়ালের মধ্যে বিভিন্ন মোটিভেশনের বিভিন্ন লেখা টাঙিয়ে রাখতাম এবং যখনই আমার কোনো কিছু খারাপ লাগতো তখনই আমি নিজেকে সেলফ মোটিভেট করতাম। একজন যদি এবার সেলফ স্টাডিতে খুবই নির্ভরশীল হয় তার কাছে কোনোভাবেই টিউশন জরুরি নয়। উত্তর দিনাজপুর কিন্তু এবারের মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। আর তার মধ্যে সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হলো স্পেসিফিক্যালি রায়গঞ্জ আর কালিয়াগঞ্জের কিছু ছাত্রছাত্রীরা করেছে রেজাল্ট। তার মধ্যে আজ আমরা রয়েছি সমন্বয়ের কাছে। সমন্বয় হলো কালিয়াগঞ্জে থাকে কিন্তু ওর স্কুল কিন্তু রায়গঞ্জে। ঠিক আছে, তো ও কিন্তু এবারে 8th হয়েছে। আমরা শুনে নেব কিভাবে সমন্বয় প্রিপারেশন নিয়েছিল, কি কি করেছিল এবং ও কি কি ভাবতো ডিউরিং প্রিপারেশন। তো সমন্বয়, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস তোমার এত ভালো রেজাল্টের জন্য। ধন্যবাদ। তো তুমি কি এরকম কোনো এক্সপেকটেশন ছিল যে একটা র্যাঙ্কার লিস্টে আসবো, এরকম কিছু কি কখনো ভেবেছিলে? হ্যাঁ, সর্বপ্রথম আপনি আমার প্রণাম নেবেন এবং আমার একটা ছোটবেলা থেকে একটা এক্সপেকটেশন ছিল যে মাধ্যমিকে কিছু একটা ভালো ফলাফল হুম করতে হুম হবে হুম। এবং যখন পরীক্ষাটা আমি দিই তারপরেও একটা আশা ছিল যে হ্যাঁ র্যাঙ্ক লিস্টে থাকবো, কিন্তু কততে থাকবো সেটা আনএক্সপেক্টেড ছিল। রাইট। তো এবার এই এই যে ধরো মানে এই কালিয়াগঞ্জ একটা জায়গা, যেমন ওটা তো খুব বড় একটা জায়গা তো নয়, এখানে তো অনেক বেশি অপরচুনিটি বলো কি সবকিছু তো ওরম ভাবে সেভাবে নেই, হুম। সেভাবে নেই। কিন্তু তাও কিন্তু আজ মানে যে র্যাঙ্কার যেখানে কিন্তু বছরের পর বছর হচ্ছে, তোমার কি মনে হয় এটা পিছনে মূল কারণ কি? ছাত্রছাত্রীদের জেদ কি অন্য কিছু কি, কি কারণ এটার পেছনে? না, ফার্স্ট অফ অল তো প্রত্যেকেই খুব ভালো মতো করে পড়ছে হুম হুম। এবং বর্তমানে তো ইন্টারনেটের যুগ, তো সেভাবে কোনো ফেসিলিটিস এর অভাব হয় না। কারণ ইন্টারনেটে যখনই আমরা সার্চ করি বিভিন্ন পড়াশোনার বিভিন্ন ভিডিও পাই এবং সেখান থেকেও আমরা প্রচুর লাভবান হই। আর সব থেকে দরকার যেটা সেটা হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডি করলে আমার মনে হয় না কোনো কিছুতে আটকাবে। তো তুমি ইউটিউবেও হলো ক্লাস দেখতে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস দেখতাম। দেখতে বিভিন্ন বিষয় সেগুলো এ করে করতে। হ্যাঁ। একটা জিনিস অনেকেই বলে হয়তো যে ইউটিউবে বা অনলাইন মাধ্যমে পড়তে গেলে হয়তো একটা মানে ঠিকভাবে মনোসংযোগ করা যায় না এবং অনেক সময় হলো সেটাতে চ্যুতি ঘটে এবং তাই জন্য মনটা এদিক ওদিক যায়। তো তুমি নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখে ওইখানে সেভাবে মন দিতে? আমি আমার পড়াশোনার যেই ঘরে পড়াশোনা করতাম সেখানে দেওয়ালের মধ্যে বিভিন্ন মোটিভেশনের বিভিন্ন লেখা টাঙিয়ে রাখতাম এবং যখনই আমার কোনো কিছু খারাপ লাগতো তখনই আমি নিজেকে সেলফ মোটিভেট করতাম। নিজের মেন্টালি প্রেশারটা আগে আমি কন্ট্রোল করতাম এবং যখনই কোনো মানে ট্র্যাক থেকে সরে যেতাম তখনই আবার নিজেকে ধরে এনে সেই ট্র্যাকের মধ্যে বসিয়ে রাখতাম। এই যে বললে ট্র্যাক থেকে সরে যেতাম, এটা এক্স্যাক্টলি কি হতো সেরকম সময়? মানে যখন আমি মনে করে পড়তে বসতাম তো তখন হতে পারে যে কোনোদিন ভালো লাগছে না, কিন্তু নিজেকে আগে আমাকে মেন্টালি স্ট্রং হতে হবে, না আমাকে পড়তে হবে। সে যেই হোক, বাইরে যা কিছুই হোক না কেন, পরিবেশ যাই হোক না কেন, অ্যাম্বিয়েন্স যাই হোক না কেন, আমাকে সেখানে আমাকে নিজেকে ধরে রাখতে হবে এবং যার ফলাফল অবশ্যই পাওয়া যাবে ভালো করলে। বেশ, একটা কথা বলো যে টিউশনটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, একজন যদি এবার সেলফ স্টাডিতে খুবই নির্ভরশীল হয় তার কাছে কোনোভাবেই টিউশন জরুরি নয়। সেই টিউশনে শিক্ষক শিক্ষিকারা টেস্ট নিয়ে বা আমাদের সেই কনসেপ্টের ক্ল্যারিটি দিতে পারেন, কিন্তু নিজে যদি না পড়ে তবে কিন্তু ভালো রেজাল্ট কোনোদিনই সম্ভব না। তো এই জায়গাটায় যে সেলফ স্টাডি কথা বলছো, এই সেলফ হ্যাঁ, স্টাডিটা ডিসাইড করবে কিভাবে? সেলফ স্টাডি ডিসাইড করব কারণ আমার মনে হয় যে যে সেলফ। সময়টা আমি হ্যাঁ, কিভাবে ডিসাইড করবে? আচ্ছা, সময়ের ব্যাপারটা যদি বলি তবে আমার কোনো বাধা ধরার নিয়ম ছিল না। যখনই আমি কোনো একটা টপিক পড়তে বসতাম, যতক্ষণ না সেটার প্রতি আমার ক্ল্যারিটি আসতো ততক্ষণ আমি পড়তে থাকতাম এবং সেটা সকালেও হতে পারে, দুপুরেও হতে পারে, রাতেও হতে পারে, এমনকি সব সময় হতে পারে। আমার যখনই ফাঁকা সময় হতো আমি তখনই পড়তে বসতাম। আর যখন আমার টিউশন থাকতো না তখনই আমি মনে করে নিতাম এটা আমার পড়াশোনার সময়। এমনকি আমি স্নান খাওয়ার জন্য টাইমটা আমি পড়াশোনার থেকে বের করতাম। মানে স্নান খাওয়া করে আমি পড়াশোনা করতাম না, এরকম ব্যাপারটা না। আমি পড়ার টাইম মানে করার পর তারপরে আমি টাইমটা বের করতাম যে স্নান খাওয়া কখন করতে হবে। তাতে কখনো খাওয়া দাওয়ার সময় এপাশ ওপাশ হতো, হ্যাঁ, উপর নিচ হতো হতো? হতো, হ্যাঁ। তার জন্য কখনো শারীরিক কোনো কোনো অসুবিধা কিছু হয়নি? না, আপাতত তো এরকম কিছু হয়নি। বেশ। তো ধরো এখন যেভাবে সবকিছু যেভাবে চলে বা যা হ্যাঁ চলছে, হ্যাঁ তুমি যেমন বললে ইনফরমেশনের যুগ, তো হ্যাঁ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই সবকিছু খুব মানে একদম হাতের মুঠোয় সবাই পেয়ে যাচ্ছে। হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে যে কোনো পড়াশোনার কথাই বলো, সেগুলো আরো বেশি যত দিন যাচ্ছে আরো বেশি রেলেভেন্ট হয়ে উঠছে। তো এইসব সময় একটা স্টুডেন্টের জন্য সব থেকে জরুরি কি? মানে বইটার মধ্যে যা রয়েছে সেটা পুরো পড়ে নিয়ে সেখানেই সেই বৃত্তের মধ্যে নিজেকে রাখা,
নাকি অনলাইনে এইসব ইনফরমেশন গুলোতে কনস্ট্যান্টলি নিজেকে আপডেট করতে থাকা, কোনটা বেশি ইম্পর্টেন্ট? না, সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে টেক্সট বইকে খুব ভালো মতো করে গো থ্রু করতে হবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জায়গার ক্ল্যারিটি আমাকে নিতেই হবে। প্রথমে সব থেকে দরকার যেটা, সেটা টেক্সট বই। টেক্সট বই ছাড়া কোনো কিছুই হবে না। যখন টেক্সট বইয়ের সিলেবাসটা পুরোভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন বিভিন্ন আউটসাইডের যে নলেজ বা অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো ফলো করা যেতে পারে। বিভিন্ন টেস্ট পেপার আছে, কোয়েশ্চেন ব্যাংক আছে, সেগুলো ফলো করা যেতে পারে। এবং বিভিন্ন পিওয়াইকিউ বা মডিউল থেকে বিভিন্ন প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন কোশ্চেনগুলো তো যখন আমরা practice করতে হবে। পিওয়াইকিউ এর কথা বলছি, তো হ্যাঁ, হ্যাঁ। পিওয়াইকিউ মানে আমরা কত বছর পুরনো পিওয়াইকিউ আমরা প্র্যাকটিস করব? সেরকম বাঁধা ধরা কোনো লিমিট তাও নেই। ধরো তুমি যতটা করেছিলে, তাও কত বছরের করেছিলে? আমি বিগত 5 বছরের টেস্ট পেপার গোটাটা সলভ করেছি। বেশ, তাহলে 5 বছরের মোটামুটি ইয়ে করে করলে টেস্ট হ্যাঁ, পেপার প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হ্যাঁ, হ্যাঁ, দুটোই করেছিলে। হ্যাঁ, হ্যাঁ, 5 বছর করলে মোটামুটি একটা জায়গায় পৌঁছানো যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এইবার এই যে যখন এগুলো করছো, প্র্যাকটিস করছো, তখন কি সেগুলো পরীক্ষার ফর্মে দিচ্ছ, নাকি ওখানে দেখেই কোয়েশ্চেন অ্যান্সার ফর্মে সেভাবেই না, করছো? কিছু প্র্যাকটিস মোডেও দিই, আবার কিছু কুইজের মোডেও দিই, কিছু পরীক্ষার মোডেও দিই। মানে সব রকম প্র্যাকটিসই আমার করা রয়েছে। তারপর ইভ্যালুয়েশনটা কি করছো সেগুলো? সেগুলো টিউশন টিচাররা করছেন, স্কুলের যে দাদা ভাই দিদি ভাইরা রয়েছেন তারাও তারা হেল্প করে দেয়? তারা হেল্প করে দেয়। এমনকি যখন আমি ফোন করে কোনো ডাউট জিজ্ঞেস করি, মানে তৎক্ষণাৎ আমাকে সেই ডাউটের যে অ্যান্সার সেটা দিয়ে দেন তারা। দাদারা দাদা বা দিদিরা? মানে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমরা দাদা ভাই দিদি ভাই। বেশ, তোমার কথা কি মনে হয়, টেস্টের রেজাল্ট কতটা জরুরি কোনো স্টুডেন্টের লাইফে, মাধ্যমিক যারা দিচ্ছে? টেস্ট তো একটা প্রি টেস্ট, মানে মাধ্যমিকের প্রাক মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এই টেস্ট পরীক্ষা। সেটার মাধ্যমেই তো আমরা কোনো একটা বড় পরীক্ষাতে পদার্পণ করব। এবার সেই দিক থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা পরীক্ষাই খুব গুরুত্বপূর্ণ, শুধু যে টেস্ট পরীক্ষা তা নয়, মক টেস্টগুলো যেগুলো হয় সেগুলোও কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী করা তুমি উচিত। কতগুলো মক টেস্ট দিয়েছিলে? আমি প্রচুর মক টেস্ট দিয়েছি, মানে যতগুলো সংস্থা হ্যাঁ, যা যা হয় এরকম টাইপের কিছু না হলে 5, 6, 7, আরো হ্যাঁ, বেশি? হ্যাঁ, হ্যাঁ, আরো বেশি। আরো বেশি মানে হ্যাঁ। 10-এর উপর না 10-এর নিচে? 10-এর উপরে। 10-এর উপরে। তো এতগুলো যে মক টেস্ট দিয়েছো, হ্যাঁ, বা এই যে তুমি একটু আগে টেস্টের কথা বললে, হ্যাঁ, এই যে পুরো পিরিয়ডের টেস্টের পরেই মক টেস্ট গুলো হয়েছে আশা করি, না হ্যাঁ, আগে হ্যাঁ। হয়েছে? আগেও হয়েছে, পরেও ও, আগে হয়েছে পরে হয়েছে। এর কতটা আগে আমার সিলেবাসটা শেষ হয়ে যাওয়া উচিত? মিনিমাম একটা, যদি ধারণা বলি, জুলাই আগস্ট এর বেশ, মধ্যে। জুলাই আগস্টের মধ্যে আমি সবটা সিলেবাস শেষ করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এবার ধরো আমি সিলেবাস শেষ করার পর ভুলে যাই, আচ্ছা, হ্যাঁ। আমি পড়লে ভুলে যাই, আচ্ছা, কি করব? যেটা সব থেকে দরকার, সিপিআর, ক্লাস প্র্যাকটিস রিভিশন। হুম। এই রিভিশন যদি না করা হয়, কোনোভাবেই সেই স্থগিত একটা সীমার মধ্যে নিজেকে কোনোভাবেই আনা যাবে না। যদি নিজেকে সেইভাবে ভারসাম্যটা বজায় রাখতে হয়, তাহলে প্রচুরবার রিভিশন করতে হবে। আচ্ছা, তাহলে ধরো জুলাইয়ের মধ্যে শেষ হয়ে গেল, তারপরে আমি রিভিশন শিডিউলটা কিভাবে করব? তারপরে অগস্ট, সেপ্টেম্বর, নভেম্বরে মোটামুটি টেস্টটা হয়েছে তোমার। হ্যাঁ, হ্যাঁ, নভেম্বর। তাহলে আমার কাছে রয়েছে অগস্ট, হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর। হ্যাঁ। রিভিশন শিডিউলটা কিভাবে বানাবো? আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্টে এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাছাড়া আমি শুধু মানে নভেম্বর পর্যন্ত ভাবি না, আমি জানুয়ারি পর্যন্তই বেশ, ভাবি। but আমি ধরো টেস্টের আগে অবধি কথা বলছি, হ্যাঁ, তারপরে তো আমি রিভাইজ অবশ্যই করবোই। হ্যাঁ, হ্যাঁ, সেই অবধি যদি আমি নিজেকে ঠিক করে রাখতে হয়, মানে যাতে ভুলে না যাই টেস্ট হ্যাঁ। অবধি অ্যাটলিস্ট, তখন কিভাবে শিডিউলটা বানাবো? আমি প্রথম থেকে যেটা করছি, আমি যখন থেকে সিলেবাসটা শুরু করেছি, তারপরে নেক্সট দিন যখন কোনো একটা নতুন টপিক শুরু করব, তার আগে আমি আগের দিনে কি পড়াটা পড়েছি সেটা আমি প্রথম দিন থেকে রিভিশন করতাম। মানে বারবার করে একটা টপিক আমি রিভিশন মানে একবার করতাম। করে পড়ছো, তারপর আবার হ্যাঁ, রিভাইজ করছো, তারপরে নেক্সট আবার ধরছো। হ্যাঁ। তাছাড়া এটাও করা যেতে পারে প্রত্যেক রবিবার করে, যে আমি সপ্তাহব্যাপী যে পড়াশোনাগুলো করলাম সেটা আবার রিভিশন করা যেতে পারে। তাহলে হয়তো লাভবান হতে পারে। বেশ, তো এই যে ধরো শনি রবিবার বা অন্য কোনো সময় অন্য কোনো অ্যাক্টিভিটিতে এনগেজ হওয়া বা এরকম কিছু কত কোনো দরকার বা কিছু মনে হয় না? হ্যাঁ, আমি রবিবার করে 1 ঘন্টা সময় রাখতাম নিজেকে, নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। তখন সিনেমা দেখতাম, তবলা বাজাতাম, বা কি দেখেছিলে লাস্ট সিনেমা? লাস্ট সিনেমা দেখেছি দৃশ্যম। দৃশ্যম? দৃশ্যম হ্যাঁ, 2? দৃশ্যম 1-2 দুটোই। হ্যাঁ, 1-2 একসাথে হ্যাঁ, দেখেছো? আচ্ছা। আর তবলা বাজাও, তবলা কি মানে প্রপারলি শিখে করে করেছো? প্রপারলি শিখে। হ্যাঁ, কতদূর শিখেছো, কোন ইয়ার? আমি এবার 3rd ইয়ার দিব। 3rd ইয়ার দেবে? হ্যাঁ, আচ্ছা, তার মানে বেশ সিনিয়র লেভেলেই পৌঁছে গেছো আস্তে আস্তে। হ্যাঁ। তো অ্যাজ আ প্যাশন, যে হ্যাঁ। তবলা অ্যাজ আ প্যাশন নিয়ে করে করো, নাকি কোনোদিন মনে হয় না এখান থেকে কোনো প্রফেশন হতে পারে, কি মনে হয়? না, নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমি তবলাটা বাজাই। আর আমার খুব ভালোও লাগে তবলাটা। আমি ছোটবেলা থেকেই তবলাটা শিখছি। তো এর প্রতি একটা অ্যাফেকশন তো আছেই। তো এখানে আমার একটা কথা বলো, যারা ভালো পড়াশোনায় হয়, হ্যাঁ, তারা মিউজিক বা মিউজিশিয়ান হিসেবে অ্যাজ এ মানে কেরিয়ার হ্যাঁ। নেওয়ার কথা ভাবা, বা এর পেছনে কি কি মনে হয় যে কি কি আটকাচ্ছে বা কি কি তাদেরকে প্রমোট করছে এই ব্যাপারটা?
না, যখন কোনো বড় পরীক্ষা আসে তখন এই ব্যাপারগুলোকে একটু রিডিউস করলেই ভালো হয়, কারণ নালে পড়াশোনার সেই দিকটা হয়তো অত। ধরো পড়াশোনা ভালোভাবে করছে একজন, হ্যাঁ, হ্যাঁ, ধরো তুমি যে জায়গায় পড়াশোনা ভালো করে তো করছো, হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ওয়াই ক্যানট দিস বি আ কেরিয়ার, তবলাটা কেন কেরিয়ার হতে পারে না, বা এটা কি মনে হয় যে কাদের সিলেক্ট করা উচিত? এটার ব্যাপারে তো আমি একটু নিরপেক্ষ, কারণ যার হুম। যেরকম ভালো লাগে সে সেটা নিয়ে তোমার এগোবে। কি পার্সপেক্টিভ ছিল? আমার পার্সপেক্টিভ ছিল যে আমি তবলাটাও করব, গানটাও করবো, এটা সাথে রাখবো, মানে গৌণ ভাগ হিসেবে রাখবো। প্রাথমিক তো আমার পড়াশোনা, আমি পড়াশোনা কোনোদিনই ছাড়তে পারবো তো না। যারা ধরো এটাকে গৌণ করতে পারে না, হ্যাঁ, ওটাকে ওই করে পড়াশোনাটাকে ডিস্টার্ব না করে তাদের নিজের ব্যাপারটা কিভাবে মেনটেন করে এটা চালাবে? সেটা একটা তার টাইম, একটা মানে তার একটা টাইম শিডিউল একটা তৈরি করতে হবে, এবং সে যতটা সেখানে সময় দিতে চায় সেটা তাকে স্থির করে নিতে হবে। মিউজিক বা এরম টাইপের কোনো ইনস্ট্রুমেন্ট শিখলে তাহলে কি আলাদা করে কোনো রকম হেল্প তারা পায়, মানে কোনো যারা হলো প্রিপারেশন করছে বা যাই অ্যাজ আ স্টুডেন্ট এডুকেশন, তাদের কি কোনো রকম মনে হয় যে অন্য কোনো স্কিল বা কিছু ডেভেলপ হচ্ছে অ্যাপার্ট ফ্রম লার্নিং দ্যাট ইনস্ট্রুমেন্ট? হ্যাঁ, এখন তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও দরকার। তাছাড়া নিজের মধ্যে একটা স্কিল ডেভেলপ করতে হবে, অন্যান্য জিনিসেও পার্টিসিপেট করতে হবে। যেমন অনেকে স্টেজ পারফরমেন্স করতে ভয় পায়, প্রথমে স্টেজে উঠতেই পারে না। সেই জিনিসগুলোকেও একটু বুঝতে হবে, মানে সেখানে দাঁড়িয়েও যাতে আমার ভয় না লাগে সেটাকে কিন্তু। স্টেজ ফ্রাইট সেটা সরানো। হ্যাঁ, হ্যাঁ, সরানো। তো সেটা সেটা কি তুমি, সেটা যে তুমি ধরো যে গানের কথা বললে, তুমি গানও করো, হ্যাঁ, গান করি। তো এই যে যত এত বিপুল সম্ভার দেখছি চারিদিকে অ্যাওয়ার্ডের, এর মধ্যে কিসের কিসের অ্যাওয়ার্ড রয়েছে তোমার? গানের আছে, তবলার আছে, কুইজের আছে, খেলার আছে, আর্টের আছে। খেলার কোন খেলা পছন্দ হয় তোমার? আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। ক্রিকেট খেলতে ভালো লাগে, তো এই যে যখন ক্লাস 10 সবকিছু চলছে তার মাঝে 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 না, খেলতে? আমি ক্লাস 10 একদিনও খেলি একদিনও খেলোনি? না। কেন, এরকম কেন? কারণ আমার টাইমই হতো না। আর আমি আমার এরকম ভাবে আমার মেন্টালি মানে প্রিপেয়ার আছি আমি, যে যদি আমার পড়াশোনা করতে হয়, আমি পড়াশোনা করতে বসলে আর কোন দিক থেকে টাইম পেরিয়ে যায় আমি নিজেও বুঝি না। কিন্তু শারীরিক হেলথটার কি হবে, মানে যে শারীরিক একটা তো মেন্টাল হেলথ, হ্যাঁ, একটা হলো তোমার ফিজিক্যাল হেলথ, হ্যাঁ। তো শরীরটার একটা তো দেখাশোনার ব্যাপারও রয়েছে, তো সেটার জন্য কিছু দরকার হবে না? না, তার জন্য মা বাবারা আছেন, মা বাবারা হেল্প করেন। তাছাড়া আমার মনেই হয় না আমি যখন পড়তে বসি আমার শারীরিক কোনো মানে ব্যথা বেদনাও হয় না। আমার মনেও থাকে না কখন কি তো এরম করতে যখন হবে। পড়তে বসছো, মানে তুমি যেরকম বলছো একসাথে কতক্ষণ টানা পড়ে যেতে পারো বা পড়েছো? ম্যাক্সিমাম যদি বলি তাহলে 17-18 ঘন্টা। 18 ঘন্টা? হ্যাঁ, কি পড়ছিলে? মানে পড়তে শুরু করতাম, এবার একটা টপিক যখন পড়তাম খুবই ডেপথে গিয়ে পড়তাম। যেমন কোন সাবজেক্ট, এরকম এই 18 ঘন্টা কোন সাবজেক্টে হয়েছে? সব সাবজেক্টেই হয়েছে। সব সাবজেক্টে 18 ঘন্টা কাটিয়েছো? হ্যাঁ, তারপরে ঘুম বা বাকি সবকিছু ওটাও। বাকি 6 ঘন্টায়? হ্যাঁ, হ্যাঁ, মানে যখন পরীক্ষার টাইম থাকতো, মানে ছোটবেলায় যখন পরীক্ষা দিতাম, তো তখন। ছোটবেলায় মানে কখন? এখন তো তুমি আমার কাছে এখনো তুমি তোমার ছোটবেলায় রয়েছো। না, আরো ছোট মানে কত, কোন বয়সের কথা বলছো এটা? আমি 3-4-এও 18-19 ঘন্টা পড়েছি। 3-4-এও করেছো? হ্যাঁ, হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই অনেকক্ষণ পড়ি। কিন্তু এরকমও দিন গেছে আমি মাত্র 10 মিনিটও পড়েছি। সেটা আমার মানে প্রত্যেকে তো সারাদিন মানে পরপর ধারাবাহিকভাবে ওইরকম ভাবে সময় মেনটেন করে তো পড়তে পারবে না, কারণ শারীরিক একটা থাকে, তো সবার পক্ষে সেটা সম্ভবও হয় না। কেউ যদি অ্যাটেন্টিভলি পড়ে তার জন্য 2 ঘন্টাও এনাফ, 2.5 ঘন্টাও এনাফ, 10 ঘন্টাও এনাফ। সে যদি অ্যাটেন্টিভলি পড়তে পারে সেটা তার কাছে কোনো ম্যাটারই করে না। পুজোর সময় বাকি সব সময় সে সময় গ্যাপ নিতে না, সে সময় পড়েছো? সেই সময় গ্যাপটা এরকম ছিল যে তখন 4 ঘন্টা 5 ঘন্টা পড়েছি, হুম। বাকি সময় ভাই বোন রয়েছে না, তুমি একাই? আমি একা। খেতে কি ভালোবাসো? এমনি বিরিয়ানি খেতে ভালো লাগে। তো ধরো তুমি অ্যাজ এ পার্সন, সমন্বয় অ্যাজ এ পার্সন, যদি কেউ ভাবে যে তারা তার বন্ধু বান্ধবদের সাথে বা বাকি সবার সাথে বেরোতে ভালোবাসে কি ভালোবাসে না, সেই জায়গাটা নিয়ে কি বলবে? বেরোতে তো ভালো লাগে, কিন্তু সেটা যদি এক্সেস হয়ে যায় তবে সেটা কিন্তু। কিভাবে ডিফাইন করবে এক্সেস না ব্যাপারটা, এতে কতদিনে হলে সেটা এক্সেস হবে? যদি একদিনেই 3-4 বার করে হচ্ছে সেটা তো এক্সেস হয়ে যাবে। সাপ্তাহিক, সাপ্তাহিকও না, 2 সপ্তাহে যদি 1 থেকে 2 দিন হয় তাহলে তাও ঠিক কোথায় আছে। বেরো, এখানে বেরোলে কোথায় বেরো, নাকি তুমি রায়গঞ্জে বেরো, নাকি এখানে কালিগঞ্জেও বন্ধু আছে? না, আমি যখন টিউশন পড়তে যাই তখনই দেখা হয়, এছাড়া ওইভাবে পার্টিকুলারলি কোনো। টিউশন গুলো কি এখানে কালিগঞ্জেই পড়ো নাকি আবার রায়গঞ্জে গিয়ে পড়ো? না, কালিয়াগঞ্জই পড়ি। কালিগঞ্জেই পড়ো? হ্যাঁ, তাহলে এখানকার তো বেশ অনলাইন কিছু বন্ধু টিউশনও রয়েছে। আছে। অনলাইন টিউশনও রয়েছে। হ্যাঁ, বেশ বেশ। এরপর কি করতে চাও, কি নিয়ে পড়তে চাও? এরপরে আমার ডক্টর হওয়ার ইচ্ছা আছে। কেন ডক্টরি, কেন? কারণ আমার ছোটবেলা থেকে এটার প্রতি একটা অ্যাফেকশন ছিল, এবং সমাজকর্মী হিসেবে নিজেকে দেখারও একটা আশা রয়েছে। কিন্তু তাহলে একটা কথা বলো, ডক্টরি ছাড়াও তো মেডিকেলে আরো অনেকগুলো স্পেসেস রয়েছে, আচ্ছা, আচ্ছা। মেডিকেল রিসার্চ রয়েছে, হ্যাঁ, তো মেডিকেলের অনেক অ্যালাইড সার্ভিসেস রয়েছে, সেগুলো কেন নয়, শুধু ডাক্তারি কেন? কারণ ছোটবেলা থেকে এটার প্রতি আমার একটা একটা অ্যাফেকশন তো ছিল, এবং আমি দেখছি যে সমাজের পরিস্থিতি এখন, হুম হুম। সেখানে দুর্দশাগ্রস্ত মানুষরা যেভাবে হা হা করে কাঁদছে,
সেইটা আমার একদমই পছন্দ হয় না, এবং নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে রাখতে চাই এবং সমাজে প্রতিষ্ঠিত নাগরিক হতে চাই। বেশ, তো যারা ফিউচার ডাক্তার হবে তাদের যদি তাদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চাও, তোমার মতন যারা এই স্বপ্নটাই হয়তো অনেকদিন দেখে আসছে, যারা হয়তো আগামী বছর পরীক্ষা দেবে বা তার বছর পরের বছর পরীক্ষা দেবে, তাদের যদি কোনো অ্যাডভাইস দিতে চাও? হ্যাঁ, এবার ডাক্তারি যে প্রফেশনটা সেটা খুবই একটা নোবেল প্রফেশন, সেটাকে বাছাটাও একটা নিজের উপরে একটা একটা দায়িত্ববোধ। তো সেটাকে যদি কেউ প্রফেশন হিসেবে নিতে চায়, তাকে অনেক কুর্নিশ জানাবো আমি। কারণ সেটা তো একটা অনেক একটা গহন পথ অতিক্রম করে সেখানে পৌঁছতে হয়। এবার সেটার জন্য প্রচুর পরিশ্রম দরকার, কেউ যদি এটা নিতে পারে তাহলে তার পক্ষে খুব ভালোই হবে আমার মনে হয়। বেশ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য, আর অল দ্য বেস্ট তোমার আগামী দিনের সব স্বপ্নের জন্য। হ্যাঁ।